তুই না আমার সোনা মেয়ে, বাবার কথা মেনে নে। ছেলেটা খুব ভালো, ওই দোকানদার থেকে 1000 গুণ ভালো। তুই সুখী হবি মা। তোমার সুখী হব মা। ইলহার দলা পাকানো স্বর শুনে ঈষৎ কাঁপল। মায়ের ঠোঁট মৃদু স্বরে বলল, আমি কি সুখী নই? তাচ্ছিল্য ভরে হাসল ইলহা। মায়ের কাটা ঠোঁটে হাত বুলিয়ে বলল, এমন সুখ আমি চাই না মা, চলো না পালিয়ে যাই। পাগল তুই? ওই দোকানদার তোর মাথা খারাপ করে দিয়েছে। পালানো পালানো এই কথাই মুখে লেগে আছে। কই পালাবি তুই? খাবি কি? ছোটবেলা থেকে যে ঐশ্বর্যে বড় হয়েছিস সেটা বাদে থাকতে পারবি? অভাব কি জিনিস জানিস? সবসময় যা চেয়েছিস হাতের মুঠোতে পেয়েছিস। কখন হিসাব করেছিস তোর জামা জুতোগুলোর দাম কত? কখনো হিসাব করেছিস কত টাকা তোর বাবা তোর পেছনে খরচ করেছে? কেন পাগলামি করছিস মা? মেনে নে না। ইলা আবারও ব্যর্থ হলো, চেয়েও বুঝাতে পারল না মাকে। যখন মিনহাজের অফিসে যাচ্ছিল, আকিব সাহেব খুব স্পষ্ট স্বরে বুঝিয়ে দিলেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই ওই দোকানদার তোমার মার থেকে পিও না। এত কিছুর পরও ইলহা সেই দোকানিকেই বেছে নিল, কারণ সে দুদণ্ড শান্তি চায়। একটু খোলা আকাশ চায়, যেখানে ডানা মেলতে পারবে সে। হাতে নরম স্পর্শ পেতেই সম্বিত ফিরল ইলহার। পাশে তাকাতেই হুমায়রার শান্ত মুখখানি নজরে পড়ল। মৃদু হেসে বলল সে, আজ একটা ভালো দিন। নববধূর চোখের পানিতে দিনটা সিক্ত করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। কিছুই ঠিক হবে না গো। আমি স্বার্থপর সন্তান, যে নিজের সুখের জন্য নিজের মার কষ্টগুলো বাজি রাখলো। মা আমায় বুঝলো না। উনি ঠিক বুঝেছেন, মায়েরা সব সময় সন্তানের মুখেই চায়। বলেই থেমে গেল হুমায়রা। সত্যি কি সব মায়েরা সন্তানের সুখ চায়? তার মা তো চায়নি। তার মা তাকে কখনোই সন্তান রূপে স্বীকারই করেনি, হয়তো এই জন্য চায়নি। হুমায়রা নিজেকে সামলে নিল। আজ ভাইজানের জীবনের শুভ দিন। নিজের আক্ষেপে এই দিনে মলিনতা আনতে চায় না। নামাজ শেষে বিয়ের কার্যক্রম শুরু হলো। শান্ত নিরিবিলি মধ্যাহ্নে কবুল বলে এক অবিচ্ছেদ্য বন্ধনে বাধা পড়ল ইলহা এবং রাশাদ। রাশাদকে যখন হুজুর শুধালেন, নির্দ্বিধায় সে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বিয়ে শেষে খেজুর বিতরণ হলো। দাদি চুমু খেলেন ইলহার কপালে, কোমল স্বরে বললেন, আমাগর গরিব ঘরে তোমার স্বাগতম। হুমায়রা একবার চাইল মসজিদের প্রাঙ্গণে। না, মানুষটি আসেনি। সে খুব আশা নিয়ে বসেছিল এমনটা নয়, কিন্তু হয়তো এলে ভালো লাগতো। দাদা এর মাঝে দুবার শুধালো, জামাই বাবা আসবে না? ওনার তো আজ মিটিং, না আসার সম্ভাবনাই বেশি। ছেলের জন্য বারে বারেই বিপাকে পড়েন শরীফা। ছেলেটা আদ্যপান্ত অসামাজিক। নিজ সম্বন্ধীর বিয়ে, অথচ সে মিটিং করছে। রাগে ফরিদকে ফোন দিলেন সে। ফরিদ 3 বারের মাথায় ফোন ধরল। ফুফু বললেন, রাখ ফুফুর বাচ্চা, ওই খবিশের বাচ্চা কই? মিটিংয়ে গ্যাঞ্জাম হচ্ছে মেলা, আমি পরে ফোন দিচ্ছি। ফোনের ভেতর থেকে উচ্চ বাচ্চার ধ্বনি শোনা গেল। শরীফার ভিতরটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা ঠিক আছে তো? মনোনয়ন পাবার পরও টিকিট বদল হলো তৌফিক সাহেবের। সে 2 বার মন্ত্রী পদে ছিলেন, অথচ আজ তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এটা পার্টি অফিস থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 2 দিনে তার নামে নানান খবর ছাপানো হয়েছে। বড় একখানা পত্রিকা সিনিয়র সাংবাদিক তার বিরুদ্ধে কারচুপি এবং অর্থ পাচারের সংবাদ ছাপিয়েছেন। ব্যাপারটা বেশ আলোড়ন তৈরি করেছে। একে একে সব পত্রিকা তার বিরুদ্ধে খবর ছাপিয়েছে। সরকারের ক্যান্সার ফান্ড থেকেও বেনামে অর্থ পাচার হয়েছে। ফলে ব্যাপারটা দুদকের আন্ডারে চলে গিয়েছে। এই নিয়ে পার্টি অফিসে বেশ হাঙ্গামা হচ্ছে। শেষ অবধি তার মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হলো। এসবের মাঝে ফাইজান শান্ত স্থির দৃষ্টিতে দেখছে রঙ্গ। তৌফিক সাহেব বড় নেতা। তার রাজনৈতিক জীবন এতটা প্রশস্ত যে এমন কিছু সে মেনেই নিতে পারছে না। বড় বড় মানুষের সাথে তার উঠা বসা, তাই নিজের মানুষগুলো গাদ্দারি করলেও মানতে পারছে না। তিনি হুঙ্কার ছাড়লেন, মামদও বাজি নাকি? দুদক আগে বের তো করুক, আমার দোষ। তার আগেই কেন আমাকে দোষ দেওয়া হচ্ছে? দেখুন তৌফিক ভাই, আমরা রিস্ক নিব না। কিন্তু আমার এত বছরের ক্যারিয়ার, কত কিছু এই দলের জন্য আমি করেছি। আমরা তো তা ভুলছি না, আপনি একটু শান্ত হন। কিন্তু তৌফিক সাহেব শান্ত হলেন না। অনেক শাসালেন, হুমকি দিলেন, সবার হাড়ি ভেঙে দেবার হুমকি। যাবার সময় চোখাচোখি হলো ফাইজানের সাথে। ফাইজানের মুখে তখন দুর্বোধ্য হাসি, যা টনক নাড়িয়ে দিল তৌফিক সাহেবের। এর পেছনে চুনোপুটির হাত নেই তো? ফিরতে রাত হলো ফাইজানের। ক্লান্ত শরীরে সর্বাঙ্গে ব্যথা, মাথা ঝিমঝিম করছে, ক্ষুধা লেগেছে। কিন্তু ঘরে আজ উৎসবের ঢল। হুমায়রা, ভাইজান এবং ইলহার বাসর ঘর সাজাতে ব্যস্ত। মাও সেই তালে গা ভাসিয়েছে। তা নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করল সে। কিছু খাওয়ার প্রয়োজন। তখনই চামেলির সাথে দেখা হলো। মেয়েটি তাদের বাড়িতে কাজ করে। তাকে দেখেই সে বলল, ভাইজান, এই যে আপনার খাবার, ভাবি সাহেব আগ থেকেই উঠায় রাখছে। ফাইজান অবাক হলো।
কিছু সময় নিষ্প্রভ নয়নে দেখলো প্লেটের দিকে বিমূঢ় স্বরে শুধালো। তোর ভাবি সাহেব উঠিয়ে রেখেছে। হ। ফাইজানের নীলিন চোখ জোড়া খুঁজলো হুমায়রাকে, কিন্তু পেল না। মেয়েটা এখন মহাব্যস্ত। ফাইজান ধীর স্বরে তাই চামেলিকেই শুধালো। তোর ভাবি খেয়েছে হ। ওষুধ? সেইটা আম্মাই জানে। ফাইজান আর কিছু শুধালো না। সকালের কাণ্ডে মেয়েটি আবার অভিমান করে আছে, এখন তার ধারে কাছেও ঘেঁষা যাবে না। তাই চুপচাপ খেতে বসলো সে। খাওয়া শেষে চামেলিকে বলল, একটা কাজ আছে, করতে পারবি? কন। রাত গাঢ় হলো, আড্ডার উল্লাসে সবাই ব্যস্ত। কাউসার এর মাঝে ঢুকলো না। সে ঘুরে ঘুরে দেখতে লাগলো ফাইজানের বাসা। একটু নেশা করার মন করছিল, কিন্তু উপায় নেই। আব্বা দেখলেই আবার শুলে চড়াবেন। তাই ফাঁক পেতেই বাগানের এক কোণে চলে গেল সে। পকেটের ভেতর থেকে ছোট্ট বোতলটা বের করতে নিতেই পেছন থেকে কেউ বলল, শীত অনেক, ভেতরে যান। মিহিসরে কেঁপে উঠল কাউসার। পেছনে ফিরতেই হুমায়রাকে দেখতে পেল সে। আমতা আমতা করে বলল, আম্মা জিজে কিছু কইবা? এটা আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি মা, দাদা দাদি ভাইজানকে খুব ভালো জানে, তাই সম্মানটা খোয়াবেন না। কাউসার জোর করে হাসলো, নির্লজ্জের মতো বলল, এডা কি কও? এইডা খেজুরের রস। দেখি। তুমি আমার সন্দেহ করো? তাচ্ছিল্যে ভরে হাসলো হুমায়রা। বিদ্রুপের স্বরে বলল, হাসালেন? আপনাকে সন্দেহ না করার কারণ তো দেখছি না। যাকে ভেতরে যান, সবাই খেতে বসবে। কাউসার আর কথা বাড়ালো না, চোরের মতো ভেতরে চলে গেল। মনে মনে 2-3 বার গালিও দিল হুমায়রাকে, কিন্তু এখন একটু ভালো হয়ে থাকা প্রয়োজন। যতই হোক মেয়ের জামাইয়ের অর্থ আছে, সেই সাথে ক্ষমতা। গ্রামে এখন তাকে এই বদৌলতে 2-1 জন মানুষ সম্মান করে, সেটা হারানো বুদ্ধিমানের হবে না। হুমায়রা ফুল তুলল, খাট সাজাবে সেই ভাইজানের। তখনই নজরে পড়ল চামেলি দূরে কিছু পুড়াচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গেল। চামেলির ঘাড়ে হাত দিতেই সে কেঁপে উঠল। আমতা আমতা করে শুধালো, কি ভাবি সাব? কি করছো তুমি চামেলি আপু? ঠান্ডা তো খুব, তাই আগুন পোহায়। চামেলিকে একটু সরিয়ে ভালো করে দেখতে পেল লেলিহান শিখার মাঝে জ্বলছে সকালের সে পাঞ্জাবিটি। চামেলির দিকে তাকাতেই সেই ইনিয়ে বিনিয়ে বলল, ভাইজান দেশে কইছে পুরাই লইতে। কি দামি পাঞ্জাবি! বিয়ার দিন হাফসাফাই নিজে কিনছিল এই পাঞ্জাবিটা। হাফসা নামটির সাথে পরিচিত হুমায়রা, তবুও এই নামের সাথে মিশে আছে অনেক প্রশ্ন। সেই প্রশ্নগুলো মনের মাঝে চেপে রেখেছিল এতটা দিন, কখনো প্রকাশ করার সুযোগ হয়নি। আমান ভাই অবশ্য বলেছিল তার করুণ পরিণতির কথা, কিন্তু এ ব্যতীত কখনো কিছুই জানা হয়নি। কখনো কত প্রশ্ন মনে উকি দেয়। কেন তার পরিণতি এতটা ভয়ঙ্কর হলো? কেমন ছিল তার সম্পর্ক ফাইজানের সাথে? তাদের সম্পর্কটা কি প্রেমের ছিল? যদি প্রেমের হয়ে থাকে তাহলে তার প্রসঙ্গ উঠে না কেন? আচ্ছা, এই পাঞ্জাবিটার সাথে কি এমন বিশ্রী অতীত যা পুড়িয়ে দিতেও দ্বিধাবোধ করেনি ফাইজান? ফাইজান কি সত্যিই এতটাই কঠোর? আমান ভাই বলেছিলেন এই মানুষটি তার হবু স্ত্রীর মৃত্যুতেও উদাসীন বিকারহীন ছিলেন। তার কি একটুও মনে পড়ে না হাফসার কথা? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এদিকে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল চামেলি। মলিন স্বরে বললেন, আহারে, হাফসাফার কথা মনে পড়লেই কষ্ট লাগে। সেই লগে গায়ে কাটাও দেয়। কি জালিমভাবে মারিছিল! এত বেরহম মানুষ হয়? এমন মায়ার মানুষটারে কেমনে মারিল? মানুষটা কি ভালা ছিল! দেখা হইলেই হাসি দিয়া জিগাইতো, বালা আছো সামিলি? আমার জন্য ঈদে চাঁদে জামা কিনতো নিজ হাতে। তারা ধরা পড়েনি? পড়েছে, ভাইজান না ধরায় রাখছে নি। হগলে কয় ভাইজান অমানুষ, কিন্তু বিশ্বাস যান ভাবি সাব, উনি অমানুষ না, একটু কঠিন এই আর কি। তবে আমি জানি উনিও কান্দিছিল, কাউরে দেখায়নি, কিন্তু ঠিক কান্দিছে। হুমায়রার কৌতূহল গাঢ় হলো। বিস্মিত স্বরে বলল, তোমার কেন মনে হয় উনি কাঁদছে? হাফসাফার লগে কি আজকের সম্পর্ক নেই? উনি তো এই বাড়িই মানুষ, একলগেই বড় হয়েছেন দুইজন। কি মিল মহব্বত! আহা, ভাইজান ওনার কথা কোনোদিন ফেলাইতো না। একলগে বড় হয়েছেন মানে? হাফসাফা আর ফরিদ ভাই, এই ভাই বোন দুইজন আম্মার কাছেই বড় হয়েছে। ফরিদ ভাই যখন খুব ছোট, ওনাদের আব্বা আম্মা আর ভাইজানের আব্বা একটা অ্যাক্সিডেন্টে মইরা যায়। এরপর থেকে হাফসাফা আর ফরিদ ভাই এই বাড়িতেই মানুষ হন। হাফসাফারে আম্মায় ছোটকাল দিয়ে পছন্দ করেছিল, ভাইজানও তারে পছন্দ করত, কিন্তু মানুষটা তো কঠিন, কখনো প্রকাশ করে নাই। তয় আপনি দেখলেই বুঝতেন, হাফসাফার কথা সে কোনো দিন ফেলাইতো না। শুধু এক কান কথি শুনেনি, তাই হইল এই রাজনীতি। ভাইজান কলেজের সময় থেকেই এই রাজনীতি ঢুকেছিল। হাফসাফা মেলাবার মানা করেছে, সে শুনে নেই। আহারে, যদি শুনতো। চামেলি বলতে বলতেই থেমে গেল।
তার গলা ধরে এলো যেন। হুমায়রা অধীর আগ্রহের সাথে শুধালো, যদি শুনতো? তাইলে আর মরতে হইতো না হাফসা আফারে। এমন তো হতেই পারে হাফসা মৃত্যুটা অন্য কারণে হয়েছে। হুদাহুদি কেন একটা মানুষে মারবো কেউ, তাও তাদের বিয়ার দিন? হুমায়রা নির্বাক রইল, শুধু তাকিয়ে রইল চামেলির দিকে। চামেলি জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাকিয়ে রইল, তার চোখ ভেজা। অগ্নির উত্তপ্ত শিখা দপদপ করে জ্বলছে, সেই সাথে মস্তিষ্কে ভাসছে সেই বিশ্রী দিনের কথা। দিনটি ছিল আষাঢ়ের বর্ষণমুখর একটি দিন। এমপি পদে দাঁড়ানোর সিদ্ধান্তে ঘরের পরিবেশ উত্তপ্ত। শরীফা হাফসার সাথে বিয়ের তোড়জোড় করছে, কিন্তু বারবার তাতে আপত্তি জানাচ্ছে ফাইজান। ফাইজানের একটাই ভাষ্য, সামনে ভোট, এখন এসবের মধ্যে আমি নেই। মা ছেলে রেশারেশির মাঝে পিষছে হাফসা। ভেতরটা তোলপাড় হলেও কিছু বলতে পারছে না, কারণ ফাইজান তাকে বহু পূর্বেই জানিয়েছে। রাজনীতি আমার রক্তে মিশে আছে হাফসা। আমার নেশা বলো বা বদভ্যেস, আমি রাজনীতি ছাড়তে পারবো না। আমায় ছাড়তে পারবে? জানা প্রশ্নের উত্তর বারবার কেন জানতে চাও? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পেশা যদি তোমার কাছে বিরক্ত লাগে, অপছন্দ হয়, চক্ষুবিষ হয়, তোমাকে জোর করে নিজের সাথে জড়িয়ে রাখবো না। আমাকে ছেড়ে যেতে পারো। তুমি তো জানতে আমি কেমন, তাহলে এখন ন্যাকামি কেন করছো? ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো। যতই হোক এটা তোমার জীবন, আমার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করবে? কিন্তু আমাকে এমন রিডিকুলাস অপশন দেবে না, কারণ তুমি আর রাজনীতি উভয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা জিনিসের আলাদা স্থান রয়েছে আমার জীবনে। রাজনীতির জন্য যেমন তোমাকে আমি অবজ্ঞা করি না, তেমন তোমার জন্য রাজনীতি ছাড়তে পারবো না। ফাইজানের বক্তব্য ছিল স্পষ্ট, এরপর হাফসার বলার জায়গা ছিল না। সিদ্ধান্তের চাবির গোছা ফাইজান তাকেই সঁপে দিয়েছে, তাই চাইলেও কিছু বলতে পারল না। শরীফা যতবারই তাকে বলেন, সে মলিন হেসে বলে, ছেলে যখন চাইছে না, বাদ দাও ফুপু। শরীফার জেদ তাই আরও বাড়ে, তাই আলটিমেটাম দিলেন যদি বিয়েতে আপত্তি জানায় তবে ঘর ছেড়ে চলে যাবেন। মায়ের জোরাজুরিতে অবশ্য ঘরোয়াভাবেই বিয়েতে রাজি হলো। শরীফার সাথে এর সাথেই বললেন, তাহলে আগামীকালে বিয়ে হবে? যা ইচ্ছে করো, কিন্তু মনে রেখো আগামী 2 মাস আমি কিন্তু কিছুতেই থাকবো না। বলেই ফাইজান হনহন করে হেঁটে চলে গেল। শরীফা মিটিমিটি হাসলেন। হাফসা বেদনাদায়ক দীর্ঘশ্বাস ফেলল। তাদের কালকে বিয়ে, অথচ মানুষটির কোনো গুরুত্ব নেই। ফাইজানের কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ তার নির্বাচন। বিয়ের শপিংয়েও ফাইজানকে পাওয়া গেল না, শুধু হাফসা আর শরীফাই শপিং করেছে। ফাইজানের জন্য খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি কিনলো হাফসা। মানুষটার সাদা রঙের প্রতি অসামান্য মোহ আছে, কিন্তু কিছু কারণে পাঞ্জাবিটায় খুঁত বের হলো। একটা কালো দাগ আছে পাঞ্জাবিটায়। দোকানির কাছে এই পিস আর নেই, অথচ হাফসার এই পাঞ্জাবিটাই চাই। ফলে দোকানি আশ্বাস দিল আগামীকাল এই পাঞ্জাবিটি উনি আনিয়ে রাখবেন। তাই তো বিয়ের দিন শরীফার বারণ সত্ত্বেও হাফসা পাঞ্জাবিটি কিনতে বের হয়েছিল। প্রকৃতি সেদিন দানব রূপ নিয়েছিল, যেন ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছিল শহর। শহরময় এক অশান্তি, বিরোধী দলের তীব্র আন্দোলনের রোষ প্রকৃতির বিরুদ্ধচারণের মাঝে অটুট। গুমট বৈরী আবহাওয়ার মাঝে প্রিয়তমের জন্য বের হলো হাফসা। দোকানে থাকতে ফাইজান একবার ফোন করলো, তুমি নাকি বেরিয়েছো? নালিশ চলে গেছে। আজ পরিস্থিতি গম্ভীর, হরতালে কেন বের হতে গেলে? এই রাখো তো এসব কথা, ভালো লাগছে না শুনতে। নিজের বরকে নিজের মতো দেখতে চাই আজ, তাই তো ছুটে আসা। শোন, বলো। রাতে কিন্তু তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষা করব। ফাইজান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার যে তার মতোই, তাই কথা বাড়ালো না। সে শুধু বলল, সাবধানে বাড়ি যেও, রিক্সা না পেলে ফোন দিও, আমি গাড়ি পাঠিয়ে দেব। হাফসা নিঃশব্দে হাসল। এটাই ছিল তাদের শেষ কথা। এরপর থেকে হাফসার ফোন ছিল অফ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে, তারপর রাত। হাফসা মেয়েটি যেন উবে গেল শহরতলিতে। আষাঢ়িয়া বৃষ্টির স্যাঁতস্যাঁতে গন্ধে মিলিয়ে গেল যেন তার অস্তিত্ব। ফাইজান যখন জানতে পারল হাফসার নিখোঁজের কথা, তখন সে মিটিংয়ে ছিল। সে শান্ত স্বরে মাকে বলেছিল, কিছু হবে না মা, আমি দেখছি। মিটিং শেষ হতে বেরিয়ে পড়ল ফাইজান। পুলিশে খবর দেওয়া হলো, উথাল পাতাল হলো শহর। পুলিশের তদন্ত কমিটি বের হলো। ফাইজানের মাঝেও ছিল শান্ত। ফরিদ উম্মাদের মতো বোনকে খুঁজতে ব্যস্ত। ফাইজানের মাঝে খুব একটা পরিবর্তন লক্ষিত না হলেও সে চুপ করে বসেছিল না। অবশেষে পরদিন তার বিভক্ত নিথর দেহ পাওয়া গেল নর্দমায়। রক্তে ভেজা দেহ, পাশে রক্তস্নাত সেই সাদা পাঞ্জাবির প্যাকেট। শরীফা যেন পাগল প্রায় হলেন। বোনের শোকে পাথর হলো ফরিদ। নিস্তেজ চোখ জোড়া নিঃশব্দে অশ্রু ছাড়ল। অথচ সবচেয়ে কঠিন ফাইজান ইকবাল। না তার মুখ থেকে কোনো বেদনার আহাজারি বের হলো, না চোখ থেকে অশ্রু। পরদিন যথাসময়ে সমাবেশে গেল। মনোনয়ন পেতেই নিজ নির্বাচনের ক্যাম্পেইন চালালো। ফরিদ তার এই রূপ কাজে ক্ষিপ্ত হলো, রোষ প্রকাশ করলো। কিন্তু সেই রোষ থেমে গেল যখন খুনি ধরা পড়ল। হাফসার খুনের পেছনে ফাইজানের এক পুরনো শত্রু জড়িত ছিল। সে ফাইজানের সাথে রাজনীতি করত, কিন্তু ফাইজানের এত দ্রুত উন্নতি যেন সে মেনে নিতে পারেনি কখনো।
সর্বদা একটা প্রতিদ্বন্দ্বিতা করত সে। প্রতিদ্বন্দ্বিতা কখন হিংসে ঘৃণার রূপ নিল সে নিজেও হয়তো জানে না। তাই তো এতটা ঘৃণিত কাজ করতেও সে দ্বিধা করল না। ফরিদ আর ক্ষোভ রাখল না, কারণ যার পদে পদে শত্রু তার প্রতি ক্ষোভ রেখেও লাভ নেই। হ্যাঁ, একটা আক্ষেপ সর্বদাই মনে রয়ে গেছে, ফাইজানের সাথে না জড়ালে হয়তো তার বোনের এমন অবস্থা হতো না। তবে ফাইজানের হাত সে ছেড়ে দেয়নি। ফাইজান সেবার এমপি পদে বিপুল ভোটে জয়ীও হয়েছিল। চামেলি ধরা গলায় বলল, ভাইজানের পর আরও পাথর হইয়া গেছে, একেবারে যেন রোবট। হকলে কয় হ্যাঁ পাথর, নিষ্ঠুর। কিন্তু আমার মনে হয় কি জানেন, ভাইজানও পড়ে। আমি নিজেই তারে কত রাত জাগতে দেখছি। সবাই যখন ঘুমায় থাকে, ভাইজান বাগানে হাঁটতে আর সিগারেট খাইতো। এই যে পাঞ্জাবি খান, এটা উনি নিজেই ধুইয়া রাখছে। উনি নিজেরই দোষায় এখনো। হুমায়রার খেয়াল করলো তার চোখ ভিজে এসেছে। যে মানুষটি তার সামান্য দুর্ঘটনায় ছুটে আসতে পারে পার্টি মিটিং ছেড়ে, সে কি করে হাফসার ক্ষেত্রে শান্ত ছিল? এটাও কি সম্ভব? তার কি সত্যি হাফসাকে মনে পড়ে না? হুমায়রা আর দাঁড়িয়ে রইল না। তার খারাপ লাগছে না, হাফসা এবং ফাইজানের প্রেমঘন সম্পর্কের জন্য নয়। তার খারাপ লাগছে হাফসার করুণ পরিণতির জন্য। ফাইজান রাজনীতি ছেড়ে দিলেও কি হাফসার এই পরিণতিই হতো? ফাইজানের সাথে যদি হাফসা না জড়াতো, তবুও কি তার একই পরিণতি হতো? মেয়েটি ভালোবাসার মানুষটির জন্যই সেদিন বেরিয়েছিল। যদি না বের হতো, তবে কি তার এই পরিণতি হতো? কে জানে। হুমায়রার প্রশ্নগুলো হিমশীতল সমীরে কোথাও মিলিয়ে গেল, যেন উত্তর মিলল না। রাশাদদের জন্য একটা ঘর প্রস্তুত করা হয়েছে। ফুলের গন্ধ মিশে আছে প্রতিটি কোণায়। বধূ বেশে বসে রয়েছে ইলহা। অপেক্ষা রাশাদের। অপেক্ষার প্রহর গাঢ় হলো না। একটু বাদেই দরজায় কড়া নড়ল। ভারী স্বর কানে এলো। আসবো? ইলহা নিঃশব্দে হাসল। মিহি লাজুক স্বরে বলল, আসুন। রাশাদ প্রবেশ করলো। নত দৃষ্টি তার। খানিকটা জড়তা কাজ করছে যেন তার মাঝে। ইলহা থেকে একটু দূরত্ব রেখে বসল সে। ঘর নিস্তব্ধতা, পিনপতন, নীরবতা, যেন বাতাসে শো শো শব্দ কানে আসছে। ইলহা হাঁটুতে থুতনি ঠেকিয়ে দেখছে তার বরকে। তার থেকে বেশি লজ্জা তার বরমশাই পাচ্ছে, তাই নীরবতা ভাঙল সে। আমার দিকে তাকাবেন না নাতি সাহেব, এখন তো আমি পরনারী নই। জানি। তাহলে লজ্জা কেন পাচ্ছেন? লজ্জা ঠিক না, একটু অপ্রস্তুত, খানিকটা জড়তা কাজ করছে। অনুশোচনা হচ্ছে নাকি? ইলহা এমন প্রশ্নে চোখ তুলল। রাশাদ ভ্রু কুঞ্চিত হলো। ইলহার এমন প্রশ্নে কেন যেন তিক্ত হলো মন। মস্তিষ্ক জুড়ে একটা বিরক্তি ছড়ালো। ঈষৎ গম্ভীর স্বরে বলল, আপনার মনে হয় আমি অনুশোচনা করছি? না, আপনাকে বিয়ের পর থেকেই একটু অন্যরকম লাগছিল। ওপর থেকে নববধূর দিকে তাকাতেও ইতস্তত বোধ করছিলেন কিনা, তাই আর কি। এবার দূরত্ব গোছালো রাশাদ। ইলহার খুব সন্নিকটে এসে শুধালো, আমি তাহলে কি করলে আপনার এই ভুল ধারণা ভাঙবে? রাশাদ ইলহার এতটাই সন্নিকটে যেখানে নিঃশ্বাসের প্রগাঢ় ধ্বনিও কানে আসে। রাশাদের চোখে চোখ রাখতে দৃষ্টি নামিয়ে নিল ইলহা। রাশাদের দৃষ্টি আজ কেমন যেন লাগামহীন। এই দৃষ্টির ভাষা বুঝতে পারল না ইলহা। বুকটা কাঁপছে দুরু দুরু, শিহরণ জাগছে অন্তঃস্থলে। চামেলি মেয়েটা বড্ড পাকা, শুধু অসংযত অশ্লীল কথা বলে। সুযোগ বুঝে ফিসফিসিয়ে ইলহাকে বলল, কথাটা শুনে একেবারে লজ্জায় রক্ত জমে গেল নরম গালে। কথাটা পুনরায় ধাওয়া দিল স্মৃতিতে। রাশাদের সংযমহীন বেপরোয়া নয়ন এখনো নিশ্চুপ স্থিরভাবে তাকিয়ে আছে পেলব মুখ বিবরের পানে, অপেক্ষা রমণীর উত্তরে। কিন্তু তার নত নেত্রপল্লবে লজ্জা চুয়ে পড়ছে, যা আরও বিবশ করছে যেন পুরুষ হৃদয়কে। এতকাল ইলহার কাছে কখনোই নিজ ইচ্ছে নিজ অনুভূতি প্রকাশ করেনি রাশাদ। তার ব্যবহার আচার বরাবরই ছিল সংযত সুশীল। মেয়েটি অতর্কিতে মন আঙিনায় প্রবেশ করে তাকে ক্রমশ দুর্বল করে দিলেও সে দৃঢ়চিত্তে তা চেপে রেখেছে। কিন্তু আজ সকল সংযম যেন হাঁটু ভেঙে ফেলেছে। দৃঢ় সংকল্প মুখ থুবড়ে পড়েছে তীব্র বাসনার কাছে। অন্তর থেকে বারবার একটাই স্বীকারোক্তি, ইলহা কেবল আমার, একান্ত আমার। নির্জন ঘরে কেবলই নীরবতার লীলা খেলা। বাগানের ঝিঝি পোকার ডাকটাও শোনা যাচ্ছে। সেই সাথে শোনা যাচ্ছে ইলহার গাঢ় নিঃশ্বাস। রাশাদ আরেকটু কাছে এলো, সম্মোহিনী কণ্ঠে বলল, আপনার নত দৃষ্টি কতটা ভয়ঙ্কর আপনি নিজেও জানেন না ইলহা। পুরুষের হৃদয়ে নিষিদ্ধ আকাঙ্ক্ষা তৈরি করার জন্য যথেষ্ট। নিঃশ্বাস যেন আরো ভারী হলো ইলহার। লজ্জায় আরো বিগলিত হলো যেন। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। বহুদিন পর এমনটা হলো। রাশাদ এক মনে দেখছিল ইলহাকে। হুট করে তার একাগ্রতায় ব্যাঘাত ঘটল। ঘরময় আধারিয়া দেবী বিরাজ করলেন। সেই সাথে কোথা থেকে ফুলের গন্ধ ভেসে এলো। পূর্ণ চন্দ্রমা তখন নিজেকে উজাড় করলো মেঘের আড়াল থেকে। জানালার গ্রিল গলে প্রবেশ করলো জ্যোৎস্না। সেই অকৃত্রিম আলো এসে ভিড়ল ইলহার লাজুক মুখে। ঠোঁটখানা আলতো কাঁপছে শীতের সমীরে। আজ অনুমতি নিল না রাশাদ। আলতো করে ছুলো নরম গাল। আঙ্গুলের ডগার আলতো উষ্ণ স্পর্শে কেঁপে উঠল ইলহা। চোখ তুলল সামান্য। রাশাদের মুখখানা আধারে স্পষ্ট নয়, ফলে লজ্জাটা একটু কমল।
রাশাদ এবার তাকে অবাক করে কপালে উষ্ণ চুমু আঁকল। রাশাদের স্পর্শে শরীরময় শিহরণ বয়ে গেল যেন। স্নিগ্ধ স্বরে তখন কানে এলো, আল্লাহ তাআলা আমার নসিবে আপনাকে রাখবে কখনো কল্পনাও করিনি। তবে প্রতিটি মোনাজাতে আমি আপনাকে চেয়েছি হালাল রূপে। কি চমৎকার স্বীকারোক্তি! এমন মানুষকে কি ভালো না বেশে থাকা যায়? ইলহার চোখের কোণে পানি চিকচিক করলো। রাশাদের স্পর্শগুলো এবার সংযত থেকে লাগাম ছাড়া হলো। প্রথমে চুমু আঁকলো দুগালে, নাকের কোণায়, দু চোখে। এরপর সেই ঠোঁটের সিক্ত ছোঁয়া স্পর্শ করলো ইলহার নরম পুষ্প পল্লবের ন্যায় ঠোঁট। কি অকৃত্রিম মাদকতা! ইলহা বিগলিত হলো তার প্রণয়ের সাথে। গা ভাসালো তীব্র মাদকতায়, গাঢ় হলো স্পর্শ। নিঃশ্বাসের গতি বাড়ল। সিক্ত ছোঁয়ায় লহু লহু কেঁপে উঠল ইলহা। শক্ত দেহের মাঝে প্রবল সুখময় অনুভূতিতে জড়সড় হয়ে রয়েছে মন। হাত খামচে ধরল রাশাদের শক্ত পিঠ। রাশাদকে আজ সুশীল নাতি সাহেবটি মোটেও মনে হচ্ছে না, বরং বেসামাল পুরুষটি লাগছে, যার তীব্র আকাঙ্ক্ষা এই নারী। একটা সময় রাত নিবিড় হলো। কিছু তীব্র আর্তনাদ ছিল নিবিড় নীরবতাকে, কিন্তু সেই আর্তনাদ চরম সুখের। তীব্র শীতের মাঝেও গোসল সেরে বের হলো ফাইজান। চুলগুলো থেকে পানির কণা গড়িয়ে পড়ছে শান্ত মুখশ্রীতে। তোয়ালটা গলাতে, অথচ সে মুছছে না। তার দৃষ্টি একবার বিচরণ করলো ঘরময়। আধারে লিপ্ত ঘর। ধপ করে জ্বালালো মোম। মোমের আলো আলোকিত করলো গাঢ় আধার। আনাচে কানাচে দেখলো ঘরটা। হুমায়রা নেই। সতর্ক চোখে আরও একবার দেখে ভরাট গলায় উচ্চারণ করলো 4 অক্ষরের নামটি, হুমায়রা। আলো আধারিতেই মিলিয়ে গেল স্বর, সাড়া এলো না। ফলে নিরুপায় হয়ে আলমারির পাশের দরজাটা ঠেললো। ছোট্ট ঘরটা তখন অন্ধকারে লিপ্ত। হঠাৎ ধিক ধিক আলো শুষে নিল সেই আধার। নজর গিয়ে স্থির হলো কাঁথা মুড়ানো তন্দ্রায় লিপ্ত স্থির শুভ্র মুখে। বইয়ের পাতা উদাম করে খোলা, কলমটা পড়ে আছে খুব অযত্নে। হেলান দিয়ে ঘুমে রূপবতীর সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ চেয়ে রইল ফাইজান। তোয়ালে এর দিকে চুপচুপে চুলগুলো মুছে ফেলল বড় অবহেলায়। তারপর ফেলে দিল তোয়ালেটি। তারপর খুব সযত্নে কোলে তুলে নিল স্ত্রীকে। বরাবরই লঘু ঘুম হবার দরুন সাথে সাথে চোখ মেলল কিশোরী। তন্দ্রালু চোখে চাইল সুঠামদেহী পুরুষের দিকে। মুখশ্রী তার শান্ত, দৃষ্টি স্থির। নরম স্বর চিল্ল নীরবতা। কি কারো? মানুষটি উত্তর দিল না। সোজা যে তাকে খাটে শোয়ালো। প্রথম প্রশ্ন, আপনি খেয়েছেন? জি। কিন্তু কথাটা সম্পূর্ণ ঠিক নয়। আজকে খাওয়ায় খুব অবহেলা হয়েছে। শাশুড়ি খুব একটা তাগিদা দেবার সুযোগ পাননি বিধায় নিজের ইচ্ছে মতো অনিয়ম করেছে হুমায়রা। খাওয়া দাওয়া ঠিক মতো তো করেনি, ওষুধও খায়নি। মিথ্যাটা স্বতঃস্ফূর্তভাবে বললেও বিচক্ষণ মানুষটি বিশ্বাস করল না। বেরিয়ে গেল ঘর থেকে, ফিরল হাতে খাবারের প্লেট নিয়ে। হুমায়রা অবাধ্য হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।